নেক্সট পয়েন্ট লিখবে হচ্ছে, লেখো যে অ্যাডাম স্মিথ named this as Adam Smith named this as অ্যাডাম স্মিথের নামটা মনে নেই, নাম দিয়েছিল, named this as ওই তো জিজ্ঞেস করলাম তো, তখন বললো না কিছু, তখন জিজ্ঞেস করলাম, আমি ক্লাসের স্টার্টিং এ জিজ্ঞেস করলাম কার বাংলা, তখন কিছু বললো না। হ্যাঁ তুমি আমাকে বলবে তো, আমি তো কতবার, আমি তো 1 মিনিট ধরে জিজ্ঞাসা করলাম যে কিসে বলবো। হ্যাঁ উপায় বলে দেওয়া যাবে, কারোর কোনো বাংলা ইংরেজি হিন্দি যে কোনো ভাষা শুধু না, যে কোনো কিছু থাকলে তো আমাকে বলবে। কি বললাম, আচ্ছা অ্যাডাম স্মিথ একে বলেছিলেন নেম দিস অ্যাজ, কি বলেছিলেন, লেজি স্ফিয়ার, স্পেলিংটা লেখো, এটা কিন্তু একটা ইয়ে কথা, মানে তোমার ইংরেজি শব্দ নয়, ঠিক আছে, ল্যাটিন শব্দ, LAISSEZ, লেজি স্ফিয়ার, লিখে দেবো, লিখতে পেরেছো, লিখতে পারোনি, লিখে দিচ্ছি, LAISSEZ, লেজি স্ফিয়ার কথাটার মানে হচ্ছে নো গভর্নমেন্ট ইন্টারভেনশন মানে হচ্ছে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না, বা আরেকটা মানেও হতে পারে লেট ইট ফ্রি, মানে ওকে ফ্রিলি অপারেট করতে দাও, কোনো কন্ট্রোল রেখো না, ওটাকে আমরা বলি লেজি স্ফিয়ার। এটা অ্যাডাম স্মিথ বলেছিলেন যে ক্যাপিটালিস্ট ইকোনমি মানে হবে লেজি স্ফিয়ার ইকোনমি, মানে এর উপরে কোনো রকমের গভর্নমেন্টের হস্তক্ষেপ থাকবেই না, এরকম একটা ইকোনমিক সিস্টেমে, ঠিক আছে। আচ্ছা এরপরে নেক্সট পয়েন্ট লেখো যে there will exist competition among the there will exist competition among the, কাদের মধ্যে কম্পিটিশন থাকবে, সেলার্স মানে ফার্ম মানে হচ্ছে যারা বিক্রি করছে, সেই যারা বিক্রি করছে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা বা কম্পিটিশন থাকবে। ওকে, আরেকটা লেখো যে ইন দ্য সোসাইটি, মানে সমাজে, ইন দ্য সোসাইটি there will be a gap between, গ্যাপ মানে কি ভেদাভেদ থাকবে, there will be a gap between, কাদের মধ্যে গ্যাপটা থাকবে, গ্যাপ বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার, মানে যারা প্রচন্ড বড় লোক একটা সেকশন তৈরি হয়ে যাবে, আরেকটা সেকশন তৈরি হবে যারা বড় লোক না, মানে গরিব, মানে এই দুজনের মধ্যে ডিফারেন্স বা ভেদাভেদটা খুব বেশি প্রকট হয়ে যাবে, ঠিক আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে ক্যাপিটালিজমের বৈশিষ্ট্য। ক্যাপিটালিস্টিক একটা দেশে তুমি কিচ্ছু ফ্রিতে পাবে না, ফ্রিতে তো ছেড়েই দাও, তোমাকে হাই প্রাইস পে করতে হতে পারে, এমন হতে পারে একটা জলের জন্য তুমি 10 টাকা দিচ্ছ, সেই জলের জন্য কালকে তোমাকে 500 টাকা চার্জ করছে, কিচ্ছু করার নেই, তোমাকে ওটাই দিতে হবে, কারণ আর কোনো অপশন নেই, ঠিক আছে। এক্সাম্পল লেখো, আচ্ছা যদিও আমরা এখন প্রপার ক্যাপিটালিস্টিক কান্ট্রি দেখতে পাই না, মানে 100% ক্যাপিটালিজম দেখা যায় না, কিন্তু তবুও কিছু কিছু দেশকে আমরা ক্যাপিটালিস্টিক নেচারের বলি, যেমন হচ্ছে ইউকে, লেখো এক্সাম্পল ইউকে হতে পারে, ইউএসএ কে আমরা বলতে পারি, কিন্তু ইউএসএ কে জেনারেলি মিক্সড বলা, বাট এখানে ইউএসএ লিখে রাখা অসুবিধা নেই, এটসেট্রা। হ্যাঁ ইউকে, ইউএসএ, এটসেট্রা। অলরাইট, এরপর লিখবে নাম্বার 2 সোশিয়ালিজম। আচ্ছা একটা পয়েন্ট মনে রাখবে যে এই ক্যাপিটালিজমের ফাদারের নাম হচ্ছে অ্যাডাম স্মিথ, ওকে,
ক্যাপিটালিজমের সূচনা কে করেছিলেন? অ্যাডাম স্মিথ। চলে আসি নেক্সট সোশিয়ালিজমে। সোশিয়ালিজম লেখো। হ্যাঁ, আরে একই সিস্টেমটাকে সোশিয়ালিজম বলে, আর ইকোনমিটাকে অ্যাডজেক্টিভ আর নাউন। সোশিয়ালিস্টিক ইকোনমি বা সোশিয়ালিজম লিখেছ? চায়না, চায়না, চায়না সোশিয়ালিজম, চায়না সোশিয়ালিজমে চলে। সোশিয়ালিজম কাকে বলে লেখো। লেখো। আচ্ছা, ফাদার কে বললাম? কার্ল মার্কস। লেখো। ফাদার হচ্ছে কার্ল মার্কস, মানে জনক হচ্ছেন কার্ল মার্কস। স্পেলিং হচ্ছে KARLMARX। কেউ মার্কস লিখে দিও না, MARKS লিখে দিও না কেউ, MARX, মার্কস। তুমি CPIM পার্টির নাম শুনেছো? শুনেছো নিশ্চয়ই, যদি তোমরা কখনো CPIM তো দেখোইনি হয়তো সেইভাবে, খুব ছোটবেলায় ছিল যখন CPIM পার্টি চলে গেছিল। CPIM পার্টি, এই আসতে শোনো, CPIM পার্টির ব্র্যাকেটে যে এমটা লেখা থাকে, এমটা হচ্ছে মার্কসিস্ট। ওকে, তো CPIM যে পার্টি, ওটা হচ্ছে এমটা লেখা থাকে মার্কসিস্ট। তো দিস ইজ মার্কসিজম। মার্ক্সবাদ পলিটিক্স না, ওটা পলিটিক্সটা নয়, ওটা একটা ইকোনমিক্যাল জিনিস। মার্কসিজম ইজ এ ইকোনমিক্যাল বিষয়। মার্কস কি বলতে চেয়েছিলেন আমি একটু বলি। মার্কস বিশ্বাস করতেন, এই আসতে শোনো মন দিয়ে, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, খুব মজার জিনিস এটা। এরপর থেকে পলিটিক্যালি ঝগড়া করার সময় তুমি পয়েন্ট খুঁজে পাবে, যদি কারোর সাথে পলিটিক্স নিয়ে ঝগড়া করতে যাও তখন দেখবে তোমার কাছে অনেক কিছু বলার থাকে। সেটা হচ্ছে, মার্কস বলতেন যে এমন একটা দেশ হবে যেখানে কোনো ধনী দরিদ্র এই ভেদাভেদ থাকবে না, সবাই সমান। একটা ডাক্তারও যা মায়না পাবে, একজন যে ঝাড়ু দিচ্ছেন রাস্তাতে ঝাড়ুদার, সেও সেম মায়না পাবে। এইটা হচ্ছে ইকুয়ালিটিতে বিশ্বাস করতেন কার্ল মার্কস। ঠিক আছে, সাম্যবাদ বলতে পারো। যেমন একটা জায়গার নাম আমি তোমাদের এখানে বলবো। লাস্ট ইয়ারে যখন আমি ঘুরতে গেছিলাম, লাস্ট ইয়ার না, 2000 এই বছরে গেছি, 25 স্টার্টিং এ গেছিলাম, তো পন্ডিচেরিতে ঘুরতে গেছিলাম। তো ওখানে একটা জায়গা আছে অরোভিল বলে, যেটা ঋষি অরবিন্দর প্রতিষ্ঠা করা জায়গা। এই অরোভিলের একটা মজা হচ্ছে যে সবাই সমান, লাইক অ্যাকচুয়ালি সবাই সমান। তোমার যে বিদেশ থেকে আসছে, কে কার কাছে কত টাকা ব্যাংক ব্যালেন্স আছে, আর যার কাছে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে সেও পর্যন্ত ঘাস পরিষ্কার করছে রাস্তা থেকে, এবং যে প্রচন্ড গরিব সেও হয়তো ওই মানে একদম উপরে চেম্বারে গিয়ে মানে ইয়ে মেনটেন করছে। সবাই সমান, কোনো ভেদাভেদ পার্থক্য কিছু নেই। ঠিক আছে, তো এরকম যদি একটা ইকোনমি হয় যেখানে কোনো পার্থক্য থাকবে না, সবাই ইকুয়ালি ট্রিটেড হবে। তোমার তোমার কোনো ধর্ম কেন, এই যে যারা মার্কসিজমে বিশ্বাস করে তারা কোনো ধর্মে টেকনিক্যালি বিশ্বাস করেন না। কেন করেন না? যে ধর্মটা মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে, হিন্দুইজম, ইসলাম, খ্রিস্টানিটি তাদের মতে তৈরি করে। তো ধর্ম, লিঙ্গ, জাতি ইত্যাদি কোনো বিষয়তে মার্কস বিশ্বাস করতেন না। এবার তোমাদের ওখানে একটা প্রশ্ন চলে আসে, মানে আমার প্রশ্ন তোমাদের কাছে, যে কি মনে হয় যে এই মার্কসিজমটা কি ভালো না খারাপ? আমি মার্কসিজমের কথা বলছি, মার্কসের কথা বলছি না। হ্যাঁ, এই প্যাটার্নটাই সোশিয়ালিজম। সোশিয়ালিজম বলে যে সবাই সমান। এবার সবাই সমান মানে কি, টপে কে থাকবে? একমাত্র সরকার। মানে ওখানে যেমন বলেছিল যে সরকারের কোনো ভূমিকাই থাকবে না, এখানে হচ্ছে সরকার ইজ এভরিথিং, সবকিছু সরকার। ঠিক আছে, তো সবকিছু যদি গভর্নমেন্ট হয়, এটা হচ্ছে ইকোনমিক প্যাটার্ন। তাহলে তোমাদের কি মনে হয় কোনটা ভালো, ক্যাপিটালিজম না সোশিয়ালিজম? বা আমি একটু সোশিয়ালিজমটা নিয়ে মেনলি জানতে চাইছি, কি ওপিনিয়ন, কেউ বলবে কিছু? সোশ্যালিজম ভালো নয়? কেন নয়? যে একজন ডক্টর যে মানে ফার্স্ট ইয়ারে কারো যদি সেম মাইন্ড হয়, তাহলে হ্যাঁ আচ্ছা, আর আর বলো, আর কি একটা কি বলছিলেন এখান থেকে, দেখলাম না কেউ।
ইমপ্র্যাকটিক্যাল হতে পারে, ওকে। কেন ইমপ্র্যাকটিক্যাল হতে পারে, মানে কারণ যেটা ওরা বলছিল সেরকম, হ্যাঁ, ওকে। আচ্ছা, অ্যাজ আ নেশন, আচ্ছা এটা তো তোমরা সবাই বলছো, তোমরা মাইক্রো লেভেল থেকে বলছো, নিজেদের লেভেল থেকে বলছো, বাট হোয়াট অ্যাবাউট আ নেশন? একটা দেশের কি সোশ্যালিস্টিক হওয়া উচিত? দেশের পার্সপেক্টিভে ভাবলে কি মনে হয়, তুমি যদি সরকার হতে তাহলে তুমি কি চাইতে তোমার দেশ ক্যাপিটালিস্টিক বেশি হোক না সোশ্যালিস্টিক বেশি হোক? অফকোর্স এজ এ গভর্নমেন্ট সোশ্যালিজম। তুমি সবার উপরে বলে আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বোঝা গেছে। এবার হ্যাঁ বলি, ঠিকই বলেছে, ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস তো, মানে প্রথম যে পয়েন্ট আসছে, মানে কেন মার্কসের জন্য লোকে এত পাগল, বা মানে মার্কসের কথাকে অনেকে বেদবাক্য মনে করে, তার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে মার্কস ওই ইকুয়ালিটির কথাটা বলতেন, যে আমরা তো সমাজে এতটা বৈষম্য দেখতে পাই, মানে রাস্তায় বেরোলে তোমরা দেখতে পাও যে কত সেকশন না খেতে পাচ্ছে না, আর একটা সেকশন দেখো এই আম্বানির ফ্যামিলি বিয়ে করছে, তো সে যুগ যুগ ধরে বিয়ে চলছিল। তো এই যে জিনিসটা, এটা একটা দেশে তো একসেপ্ট করা যায় না, তো সেখানে সোশ্যালিজম একটা খুব ইম্পর্টেন্ট জায়গা দখল করতে পারে। প্রবলেম তো তোমরা একটা বললে, আরেকটা প্রবলেম আমি বলি যেটা আরো মেজর প্রবলেম, সেটা হচ্ছে যদি কিনা এরকম একটা সিচুয়েশন হয় যে সরকারই খারাপ, তখন কি হবে? মানে সবটাই তো সরকার কন্ট্রোল করছে, আর সরকারই যদি করাপ্টেড হয়, কারণ মোহাম্মদ বিন তুগলকের মতো একটা সরকার চলে যাবে, কি করবে? তো এখানে একটা প্রবলেম এটাই হচ্ছে যে সরকার যদি ভালো না হয় তাহলে একটু প্রবলেম হয়ে যায়, একটু না অনেকটাই, মানে পুরো ইকোনমি কোলাপস হয়ে যেতে পারে। মানে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। তাই জন্য বলা হয়, তবে এটা খুব পার্সোনাল ওপিনিয়ন, মানে এটা এক একজনের এক এক রকম ওপিনিয়ন থাকে, তুমি বলবে না ম্যাম এটা ঠিক ওটা ঠিক, বাট আমার মতে তুমি সোশ্যালিজম কখনো 100% অ্যাচিভ করতে পারবে না, বা আমার মনে হয় সেটা চাওয়া উচিত না, বাট আমরা সেটা রাস্তাটাকে অবলম্বন করতে পারি, যে আমরা যদি সোশ্যালিজমের চেষ্টা করি আমাদের দেশে ইনইকুয়ালিটি কমবে, কিন্তু উই কান্ট এভার অ্যাচিভ দ্যাট, আমরা ওটাকে অ্যাচিভ করতে পারবো না, অ্যাচিভ করতে চাওয়ার চেষ্টা করার উচিত নয়, কিন্তু আমরা সেই রাস্তাটাকে নিতে পারি, সোশ্যালিজমকে একটা পাথ হিসেবে দেখতে পারি, বুঝতে পেরেছো, একটা রাস্তা হিসেবে দেখতে পারি। বোঝা গেল জিনিসটা? যাক, এটা আলোচনা গেল, এবার বৈশিষ্ট্যগুলো লেখো সোশ্যালিজমের। কিছু লিখিয়েছি বৈশিষ্ট্যতে? হ্যাঁ, ফাদার লিখেছি, এরপরে লেখো যে everything will be controlled by the everything will be controlled by the government. Next point লেখো, there is no scope for there is no scope for there is no scope for private ownership প্রাইভেট ওনারশিপের কোনো জায়গা নেই। হ্যাঁ, main main target is equality main target is equality next point main target is equality। আচ্ছা, কম্পিটিশন থাকবে? কিসের কম্পিটিশন? সরকার তো একাই আছে, ও আবার কার সাথে কম্পিট করবে? একটাই সিট, একজনই পরীক্ষা দিচ্ছে, আর কার কিসের কম্পিটিশন, তাই না? ওটাই ব্যাপার, নো কম্পিটিশন। এক্সাম্পল হচ্ছে, সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে সোভিয়েত রাশিয়া। লেখো ইউএসএসআর। ইউএসএসআর হচ্ছে একটা কমপ্লিট প্রপার এক্সাম্পল যে কিভাবে মার্কসিজম ফেল করতে পারে। সোভিয়েত রাশিয়ার হিস্ট্রি যদি পড়ো কখনো, নিজের সময় পেলে অবশ্যই পড়ে দেখো যে কিভাবে মার্কসিজম ফেল করেছে, আর একটা দারুণ তুমি মানে এক্সাম্পল পাবে। সোভিয়েত রাশিয়া। কমা দিয়ে লেখো চায়না।
আরেকটা দেশের নাম বলো। কি? ভিয়েতনামকে সোশ্যালিজম বলা যায়, ঠিক আছে, মানে সোশ্যালিস্টিক কাইন্ড অফ। কিউবা বলা যেতে পারে। খুব ভালো একটা এক্সাম্পল যেটা আমার এই মুহূর্তে বলতে ইচ্ছা করছিল হচ্ছে নর্থ কোরিয়া। নর্থ কোরিয়া, জানো তো নর্থ কোরিয়ার গল্প সবাই? ওই বইটা পড়বে, এসকেপ ফ্রম ক্যাম্প 14। মানে ভীষণ ভীষণ কষ্ট হবে ওই বইটা পড়ে। যে নর্থ কোরিয়াতে তো একটা প্রচন্ড রাজতন্ত্র চলে, মানে সেখানে তুমি তোমার এই যে সুন্দর সুন্দর সবাই হেয়ার কাট করে বসে আছো, সেটা হেয়ার কাটও করতে পারবে না। ওই রাজা যে 3টে 4টে হেয়ার কাট দিয়েছে তার মধ্যে একটা হেয়ার কাট করতে হবে। তুমি উইদাউট পারমিশন কোথাও যেতে পারবে না, কিছু খেতে পারবে না। এই ক্যাম্প 14 একটা সুন্দর এক্সাম্পল আছে যে সুন্দর মানে খুবই মানে প্যাথেটিক্যালি সুন্দর, মানে ভয়াবহতার দিক থেকে। সেটা হচ্ছে যে একটা বাড়িতে আগুন লেগে গেছিল, হ্যাঁ, মানে একটা এই কথা না, শোনো, একটা নর্মাল বাড়িতে আগুন লেগে গেছিল এবং সেখানে একটি মা তার সন্তানের সাথে ছিলেন। তো আগুন থেকে বেঁচে বেঁচে গিয়ে সেই মার সন্তান বাইরে নিরাপদে বেরিয়ে এসেছে। তো ঘটনার টুইস্টটা হচ্ছে যে এবার এই মহিলাটাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাওয়া হয়েছে। তোমার বক্তব্য হচ্ছে মানে এতে অ্যারেস্টের প্রসঙ্গ কোথা থেকে এলো? কারণ তা সেই মহিলার বাড়ির দেওয়ালে যে কিম জাং ইয়াং এর ছবিটা ছিল সেটা চলে গেছিল। এবার ওদের মতে হচ্ছে তুমি মরে যেতে পারতে, বাট ছবিটাকে সেভ করতে হতো। সো যেহেতু হয়ে গেছে সেই জন্য ওকে জেলে ঢুকিয়ে দিয়েছে। শুধু তাই না, মনে করো তুমি একটা পাউরুটি চুরি করেছো কারোর থেকে, ঠিক আছে, মানে ওখানে তো খুব দারিদ্র, পভার্টি। তুমি মনে করো একটা পাউরুটি টুকরো চুরি করেছো, তোমাকে ওরা ধরলো, জেলে ঢুকিয়ে দিল। তোমার আগামী যত প্রজন্ম জন্মাবে সবাই জেলেই জন্মাবে, জেলেই মরবে, মানে তোমার কোনো এসকেপ নেই। ওরা মনে করে রক্তটা অশুদ্ধ হয়ে গেছে, মানে একেবারে গেছে ওটা, ওই ওই জেনারেশন ওই ফ্যামিলি আর কখনো ঠিক হবে না। সেটা হচ্ছে নর্থ কোরিয়ার শাসন, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া অ্যালাউড নেই, ইন্টারনেট অ্যালাউড নেই, এরকম হয় যে এই আস্তে কথা কিসে, তাহলে তুমি ইন্টারনেট ইউজ করছো, তাহলে তুমি হোয়াটসঅ্যাপ করছো, হোয়াটসঅ্যাপ তো ছেড়েই দাও, মানে কোনো কিছু অ্যালাউড নেই। তুমি যদি মানে ইয়ে করো, হোয়াটসঅ্যাপ করো বা ইন্টারনেট ইউজ করো, যে কোনো মোমেন্টে তোমার স্ক্রিনে স্ক্রিনশট সরকারের কাছে চলে যাবে যে তুমি কি দেখছো। কোনো বাইরের সিনেমা গান কিচ্ছু অ্যালাউড নয়, শুধু ওদের নিজস্ব সবকিছু, মানে সবকিছু আমরা যেটা বলবো সেটাই। যে ছেলেটি ক্যাম্প এসকেপ ফ্রম ক্যাম্প 14 লিখেছে, সে লিখছে যে আমি একটা বয়স অব্দি জানতাম না যে দেশ বলে কোনো কিছু হয়, মানে এই যে অন্য দেশ, মানে নর্থ কোরিয়ার বাইরে কোনো একটা দেশ আছে সেটা আমি জানতাম না। এটাই এটাই যে ওয়ার্ল্ড, এটাই পৃথিবী আমি জানতাম। তো বুঝতে পারছো সেখানে কিরকম থাকে, রাজতন্ত্র যদি এরকম হয় তাহলে কিরকম হতে পারে। কিন্তু আমার নামটা ওদের খুব মজার, ভাবো, ডেমোক্রেটিক রিপাবলিক অফ নর্থ কোরিয়া। ডেমোক্রেসিও আছে, রিপাবলিক ব্যাপারও রয়েছে, আবার ভোটও হয় ওখানে, কিন্তু একটাই পার্টি। আর আরে আরো যদি তুমি পার্টি ফার্টি খোলো আর বাই চান্স তুমি ওখানে ভোট দিয়ে দাও, সেটাও জানতে পেরেছে, তাহলে হয়ে গেল, তুমি ডিটেনশনে গুলি করে মেরে দেবে সোজাসুজি। এবং তোমার যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে বা ওয়াইফ থাকে, হাজবেন্ড থাকে, ফ্যামিলিতে কেউ থাকে, তাকে সরাসরি জেলে, এবং আগামী প্রজন্ম জেলেই মানে ইয়ে হবে। এইটা হচ্ছে নর্থ কোরিয়া। আচ্ছা, সোশ্যালিজম হলো, এবার চলে আসো লাস্ট যে সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে মিক্সড ইকোনমি, মিশ্র অর্থনীতি। লেখো। কাকে বলে লেখো। লেখো, দেয়ার ইজ আ কোএক্সিস্টেন্স অফ, দেয়ার ইজ আ কোএক্সিস্টেন্স অফ, কোএক্সিস্টেন্স মানে কি? সহাবস্থান, পাশাপাশি এক্সিস্ট করবে। কে পাশাপাশি এক্সিস্ট করবে? হ্যাঁ, কোএক্সিস্টেন্স অফ ক্যাপিটালিজম আর সোশ্যালিজম, পুঁজিবাদ আর সমাজতন্ত্র পাশাপাশি থাকবে। পুঁজিবাদ এবং সমাজতন্ত্র পাশাপাশি থাকবে।
কিছু বলছো? সেম কেইন্স, তার ফাদার হচ্ছে কেইন্স, ওই যে কেইনশিয়ান ইকোনমি বলছিলাম সে। এক্সাম্পল কি হবে? ইন্ডিয়া। ইন্ডিয়াতে প্রাইভেট স্কুল দেখতে পাও। কে ছিল? হ্যাঁ, মডার্ন ইকোনমি, মিক্সড ইকোনমি। বলো কেইন্স, ওই যে জেম কেইন্স একটু আগে লিখিয়েছিলাম না, মনে নেই নামটা? ওই যে ফাদার অফ মডার্ন ইকোনমিক্স লিখিয়েছিলাম, দেখো এক্ষুনি লিখে কি করে ভুলে যাও গো, 2 মিনিট আগে লিখে। দেখো জেম কেইন্স। এটা আমার মানে ক্যাপিটালিজম, সোশ্যালিজম আর মিক্সড ইকোনমি আমার প্রফেসর খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলেন আমাদের প্রথম দিন, তো সেটা আমি তোমাদেরকে বলছি এক্সাম্পলটা। তো সেটা হচ্ছে যে মনে করো একটা ফ্লাইওভার, হ্যাঁ, পুজোর সময় প্রচন্ড ভিড় হয়, দুর্গাপূজা। একটা ফ্লাইওভার রয়েছে, সেখানে প্রচুর জ্যাম, মানে এত জ্যাম কোনো গাড়ি নড়তে পারছে না, এরকম অনেক সময় সিচুয়েশন হয়, দেখবে কেউ নড়তে পারছে না। তো এই ক্যাপিটালিজম মনে করতো বা ক্লাসিক্যাল ইকোনমিক্সটা মনে করতো যে ওটাকে এমনি ছেড়ে দাও, নিজের মতো করে বেরিয়ে যাবে। মানে একটা গাড়ি চেষ্টা করবে আমি কি করে বেরোবো, পাশের জন চেষ্টা করবে আমি কি করে বেরোবো, এভাবে আলটিমেটলি 10 ঘন্টা লাগুক 12 ঘন্টা লাগুক জ্যামটা ছেড়ে যাবে, এটা মনে করা হতো। কিন্তু সোশ্যালিস্টিকরা কি বিশ্বাস করতো যে না, একজন আসবে, একটা ট্রাফিক পুলিশ আসবে, যে হচ্ছে সরকার, ধরে ধরে একটা একটা করে জ্যাম ছাড়াবে। তো এবার এখানে দুটো সমস্যা, একে যদি নিজেরা নিজেরা ছাড়াতে যায় জ্যামটা, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে। ক্যাপিটালিজমের এটাই প্রবলেম, যে যে কায়দাটা ভালো জানে সে আগে বেরিয়ে চলে গেল, যে জানে না সে জ্যামে আটকে রয়ে গেল। আর সোশ্যালিজম কি বলতো, সরকার ছাড়াবে জ্যামটা, তার মানে এবার সরকারই যদি জ্যামটা ছাড়াতে না পারে তখন কি হবে? একটা ট্রাফিক পুলিশ যে কিনা নিজেই জ্যাম ছাড়াতে পারে না, তাহলে তাকে রেখে আর কি লাভ হলো? কেইন্স মনে করতো যে সরকারও থাকবে, মানে ট্রাফিক পুলিশও থাকবে, নিজেদের সবাইকে চেষ্টা করতে হবে, তবেই গিয়ে জ্যামটা তাড়াতাড়ি ছাড়বে। এবার তুমি ভাবো যে কোনটা তোমার জন্য সবচেয়ে মনে হচ্ছে বেস্ট, সেটাই হচ্ছে ইকোনমিক প্যাটার্ন। ওকে, আচ্ছা এবার দেখো আদার টাইপস অফ ইকোনমি। আদার টাইপস অফ ইকোনমি, আমাদের বিশ্বের বেশিরভাগ দেশই হচ্ছে মিক্সড ইকোনমিক কান্ট্রি। হ্যাঁ বলো। হ্যাঁ, আদার টাইপস অফ ইকোনমি, অন্যান্য কি কি ধরনের ইকোনমি রয়েছে? প্রথম নাম্বার 1 লেখো, ওপেন ইকোনমি বা মুক্ত অর্থনীতি। ওপেন ইকোনমি বা মুক্ত অর্থনীতি। কাকে বলবো ওপেন ইকোনমি? দেখো যে ইফ দ্য কান্ট্রি হ্যাজ ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, দেশের যদি আন্তর্জাতিক বাণিজ্যের সম্পর্ক থাকে তখনই তাকে ওপেন ইকোনমি বলা হবে। ইফ দ্য কান্ট্রি হ্যাজ ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, আমদানি রপ্তানি হয়, সরকার, দেশের সরকার বিদেশ থেকে বিদেশে যায়, বিদেশ থেকে বিদেশের সাথে সম্পর্ক স্থাপন করে, এটা হচ্ছে ওপেন ইকোনমি। যেমন ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, আন্তর্জাতিক সম্পর্ক। এই সবাই বুঝতে পারছো? না বুঝতে পারলে বলবে কিন্তু, হ্যাঁ। তারপরে দেখো ক্লোজড ইকোনমি, বদ্ধ অর্থনীতি। কাকে বলে ক্লোজড ইকোনমি? দেয়ার উইল বি নো ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, কোনো সম্পর্কই থাকবে না। এক্সাম্পল কি আছে এরকম কোনো দেশ যার সাথে বাইরের কারো সম্পর্ক নেই? নো ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। এমন কোন দেশ যার সাথে বাইরের দেশের কোনো সম্পর্ক নেই? না, এরকম কিছু না, মানে নর্মাল একটা ক্লোজড ইকোনমির এক্সাম্পল বলতে পারবে? নর্থ কোরিয়া। নর্থ কোরিয়ারই তো কারোর সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে নেক্সট ক্লোজড এর এক্সাম্পল হবে নর্থ কোরিয়া। ওপেনের হচ্ছে, ওপেনের কোনো এক্সাম্পল সব, মানে বেশিরভাগ দেশই ওপেন, ইন্ডিয়া, চায়না, ইউএসএ সবই। চায়নাও একটুখানি ক্লোজ, মানে সামান্য। চায়না খুব চালাকি, মানে চায়না হচ্ছে নিজের দেশের মানে ইয়ে জিনিসপত্রগুলো যেগুলো ওরা ক্যান্সেল করে দিচ্ছে সেগুলোকে বাইরে সেল করে দেবে, আর ওদের যেগুলো ভীষণ দরকার সেগুলোকে ওরা নিজেরা আমদানি করবে। কিন্তু যেই প্রোডাক্ট গুলো
ওরা তৈরি করছে বা ওরা বাইরের দেশ থেকে নিতে পারে সেগুলো নেবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে লেখো আরো কয়েকটা টাইপের ইকোনমি লেখো। অ্যাগ্রেরিয়ান ইকোনমি বা কৃষিভিত্তিক অর্থনীতি। অ্যাগ্রেরিয়ান ইকোনমি বা AGRARIAN অ্যাগ্রেরিয়ান ইকোনমি বা কৃষিভিত্তিক অর্থনীতি। এটা কাকে বলে বলতে হবে? কাকে বলে? দেশের বেশিরভাগ জনসংখ্যা কৃষির উপর নির্ভরশীল, তাই না? মেজরিটি অফ পপুলেশন ইজ ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার। এক্সাম্পল বলো। বলো এটা কৃষিভিত্তিক দেশের এক্সাম্পল বলো। কি কি বললে? আই ডোন্ট নো, এটার উত্তর আমার কাছে নেই, না আমি জানি না পাকিস্তান কৃষিভিত্তিক অর্থনীতি কিনা। পাকিস্তানের ইকোনমিক সিস্টেমটা অ্যাকচুয়ালি নেই এখানে মেনশন করা, মানে আমাদের পড়ানোই হয়নি ছোটবেলা থেকে। দেশটা যেন খারাপ লাগে ভাবলে, মানে যখন সবাই বলে না যে মেরে দাও ওদেরকে উড়িয়ে দাও, তখন খুব খারাপ লাগে, মানে কেন ওড়াতে যাবে বলো, ওখানে তো কত জনগণ থাকে। প্রবলেমটা তো হচ্ছে সরকারের, যেখানে আচ্ছা ভেবে দেখো একটা দেশে যদি 100 জন থাকে, মনে করো 40 জনই খারাপ, তুমি দেশটাকে ওড়াবো কেন? মানে 60 জন যে আছে তারা কি করেছে, বা 60 জন যে খারাপ বাকি 40 জন কি করেছে? তো হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাগ্রেরিয়ান ইকোনমি হলো। আচ্ছা তারপরটা লেখো ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি, শিল্পভিত্তিক ইকোনমি। হ্যাঁ, এগ্রেরিয়ান ইকোনমির এক্সাম্পল হচ্ছে যে কোনো সাউথ আফ্রিকান কান্ট্রিজ হতে পারে, চায়না হতে পারে, চায়না অ্যাগ্রেরিয়ানও চায়না ইন্ডাস্ট্রিয়ালও। 2 নাম্বার লিখবে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি। ইন্ডাস্ট্রিয়াল ইকোনমির সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে জাপান, শিল্পভিত্তিক অর্থনীতি। আরেকটা হচ্ছে নাম্বার 3 থাকবে ডুয়াল ইকোনমি বা দ্বৈত অর্থনীতি। ডুয়াল ইকোনমি বা দ্বৈত অর্থনীতি মানে যেখানে কৃষি শিল্প দুটোই থাকে, এক্সাম্পল হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে, টাইপস অফ ইকোনমি গুলো হয়ে গেল। এরপর দিন কয়েকটা জিনিস বলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে।